দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে থাকছে আমি মাহফুজ নিশা। আপনারা জানেন 2004 সালের বহুল আলোচিত যে 21 আগস্টের গ্রেনেড হামলা, সেই হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে আজকে খালাস দিয়েছে উচ্চ আদালত। ফলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো আলোচনার প্রসঙ্গ। প্রশ্ন হচ্ছে তাহলে এই মামলার ভবিষ্যৎ কি হবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন কিনা? তিনি যদি দেশে ফেরার সম্ভাবনা যত বাড়ে, তাহলে এই সরকারের মেয়াদ কতদিন হবে, অথবা খুব দ্রুতই নির্বাচন দরজায় করা নাড়বে কিনা? এসব নানা প্রশ্ন, নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি আলোচনায় 21 আগস্টের মামলা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ, স্বাগত আপনাকে। আছেন বিএনপি নেতা এবং দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নি, যিনি আইনজীবী বটে। আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জনাব তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড পাওয়া সব আসামিকে হাইকোর্ট খালাস দিল। এই রায়ে খুব স্বাভাবিকভাবে বিএনপি স্বস্তি প্রকাশ করেছে। যেসব পরিবারের সদস্যরা এর সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের রিপোর্টাররা তাদের সঙ্গে কথা বলেছে, তারা স্বস্তি প্রকাশ করেছে। একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রশ্ন হচ্ছে যে আপনার দলের এই অভিযুক্ত নেতারা খালাস যখন পেল, এবং এই মামলাটার তদন্তের কাহিনী আমরা জানি, আব্দুল কাহার আকন্দকে দিয়ে নতুন করে তদন্ত হয়েছিল। ফলে সেই অভিযোগ আপনারা দীর্ঘদিন করেছেন, সেটি করার গ্রাউন্ড এখনো রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মামলা যেহেতু বিএনপি ক্ষমতায় থাকাকালীন হয়েছিল, ফলে ওই সময়ে এই তদন্তটি করতে না পারার দায় বিএনপিও এড়াতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, বিজয়ের মাস আজকে প্রথম দিন। বিজয়ের মাসের এই প্রথম প্রহরে আমি বিজয়ের অভিনন্দন জানাচ্ছি যারা দেখছেন তাদের সবাইকে। এটা তো 2004-এর 21শে আগস্টের গ্রেনেড যে হামলা মামলা, যেটা ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ছিল। কিন্তু এটা নিয়ে আমাদের দেশনেত্রী একবার একটি চ্যানেলে বলেছিলেন বাইরের, যে দেশি এবং বিদেশি চক্রান্ত ছিল এটা। আপনার যদি মনে থাকে যে তারা আওয়ামী লীগ তাদের যে ভেন্যু ছিল, যে জায়গাটায় তাদের করবার কথা ছিল সভাটি, সেটা 24 ঘন্টার ভিতর বদল করেছিল। বিএনপি তখন ক্ষমতায়, তো বিএনপি তো চাইবে না যে তার সময়ে এরকম একটা দুঃখজনক, এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটুক। কখনো চাবে না, কোনো দল চায় না, কোনো সরকার চায় না। তারপরও ঘটেছিল। যে কথাটা হানিফ সাহেবের ছেলে, যিনি মেয়র ছিলেন, সাইদ খোকন, উনি বলেছিলেন যে 21শে আগস্টের আগের দিন আমি আমার নেত্রীকে বলেছিলাম যে এরকম একটা ঘটনার আজ করতে পেরেছি। তো পত্রিকায় আছে, গুগল করলেই দেখবেন। এখন দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যেটা বললেন, এবং অন্যান্য নেতা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার, জাতীয় যে গোয়েন্দা সংস্থাগুলো আছে আমাদের, তাদের মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসির যাদেরকে জড়ানো হলো। আপনি জানেন যে 1/11 সরকারের সময়ও যখন এই তদন্তটা হয়েছে, বিএনপির আমল থেকে শুরু করে, সেখানে এর আগে বোধহয় 3বার তদন্ত হয়েছে না, মানে আমাদের তদন্ত করেছে যখন, কোনো রকম সাহায্য কিংবা সহযোগিতা আওয়ামী লীগ করেনি। FBI কিংবা ইন্টারপোল তারা যখন আপনার জানতে চেয়েছে, তখন আওয়ামী লীগ কোনো রকম, বিরোধী দলে তো সাহায্য সহযোগিতার ধার দিয়েও ওনারা হাঁটেনি। আর যেটাই হোক, কিন্তু তদন্ত করতে চেয়েছে। এখন সেটা নিয়ে হয়তো আপনারা জজ মিয়ার কথা আপনি বলবেন। এখন হয় কি, কখনো কোনো সময়ে খুব অতি উৎসাহী 2-1 কোনো আমলে থেকে যায়, যাদেরকে আমরা পারি না ওই অনেক সময় নিয়ন্ত্রণ করতে। কিন্তু সেই জন্য যে এটা একেবারে হয়েছে, মানে ভুল একটা খাতে তদন্ত প্রবাহিত, বিষয়টা এরকম ছিল না। সেখানে আমাদের সুপ্রিম কোর্টে আছি তো আমি, সেখানকার একজন বিচারক, ওনাকে দিয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা ওই তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। এখন আওয়ামী লীগ এখানে যাদেরকে আমাদেরকে বিশেষ করে টার্গেট করে তদন্ত, আপনি যা আব্দুল কাহার আকন্দর কথা বললেন, আপনি জানেন যে এই ভদ্রলোক আপনার বিএনপির সময় ওনার চাকরি চলে গেল, পুলিশের একজন কর্মকর্তা। তো আমাদের উপর স্বাভাবিকভাবেই উনি ক্ষিপ্ত। আওয়ামী লীগ 2008-এ আসার পর এনাকে এনে সেন্সিটিভ মামলাগুলোতে আইও বানিয়ে দিল, তদন্তকারী কর্মকর্তা।
উনি তখন করলো কি, এগুলাকে এই যে রাজনৈতিক ফ্লেভার দেয়া, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নাম তো ছিল না, মুফতি হান্নানের কথা আপনার মনে আছে, শত শত দিন মুফতি হান্নানকে নিয়ে তাকে রাজসাক্ষী বানানো হবে, তাকে রিমান্ডে নিয়ে তার মুখ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নাম জবানবন্দি চেষ্টা করেছে। কিন্তু ওই মুফতি হান্নান সে কিন্তু ওইটা ওইভাবে তার আগেই রিট্র্যাক্ট বলে করেছিল, মানে প্রত্যাহার, আইনের ভাষায় প্রত্যাহার, জবানবন্দি প্রত্যাহার করা। কিন্তু অন্য একটা মামলায় উনি আজকে বেঁচে থাকলে বলতেন, অন্য একটা মামলায় আওয়ামী লীগ করেছিল কি, তড়িঘড়ি করে মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে দিল। কাজেই যেই বিষয়গুলো এখন হয় কি, যে 2004-এর 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা, এই মামলাটা অত্যন্ত সেন্সিটিভ মামলা। এই মামলার যেই তদন্ত আমাদের হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন ওনাদের গঠিত যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে আমরা, সেখানে শুনানি শেষে রায় ঘোষণা করেছে। এখন দেখেন 21শে আগস্টের বহু মানুষ, সেদিন 24 জন নিহত এবং আপনার প্রায় 300 জন আহত হয়েছিল, অনেকে সেটা তো আছে। এখন দেখেন 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটা আদালত এই যে গ্রেনেড আপনার হামলা মামলার ঘটনার দায়ের করা মামলায় আমাদের বিএনপির স্বরাষ্ট্র, আপনি যেমন বললেন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এখন বর্তমানে লন্ডনে আছেন, আমাদের নির্বাসিত জীবনযাপন করছেন, অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছিলেন 1/11-এর সময়। তো ওনাকে সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেয়া এবং 11 জনকে। তাহলে আপনি বলছেন যে বিএনপি রাষ্ট্রীয় বা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে না হলেও ওই সময়ে অতি উৎসাহে কেউ কেউ কর্মকর্তা হয়তো এই তদন্তে গাফিলতি বা সেটা না, ওই যে যেটা জজ মিয়ার যে বিষয়টা আসে, আমি সেটার কথা বলছি। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ আবুল কাহার আকন্দকে এনে যেটা করেছে, এটা অত্যন্ত ওই কন্ট্রোভার্সিয়াল। কিন্তু মূল কথাটা আমি শুধু একটা কথা বলি, যে মূল কথাটা হচ্ছে কি, এই বিষয়টা ওই যে আমাদের দেশনেত্রীর ওই কথাতেই আবার যাই, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। জি রাশেদ, যে কোনো ঘটনা ঘটলেই আমাদের বিরোধী দলে থাকলে অথবা সরকারি দলে থাকলেই আমরা দেশি বিদেশি ষড়যন্ত্র দেখি। ধরেন মুন্নিয়াপা যখন বলছেন তখন বিএনপি প্রবল শক্তি নিয়ে রাষ্ট্র ক্ষমতায়, মানে সেই ভোট নিয়ে প্রশ্ন নাই, বিএনপি তখন একটা শক্তিশালী সরকার। তখনও দেশি বিদেশি চক্রান্ত এত শক্তিশালী ছিল, অথবা এখনো যখন কোনো কিছু ঘটে আপনারা আবারও বলছেন দেশি বিদেশি চক্রান্ত, তাহলে আমার রাষ্ট্র, আমার সরকার, আমার দেশের মানুষ, আমার দেশের মিডিয়া, গোয়েন্দা সংস্থা, আমরা আসলে কি করি? এত বেশি চক্রান্ত আমাদের নিয়ে কেন হয়? এবং এই রায়কে আপনারাই বা কিভাবে দেখছেন? যদি সবাইকে খালাস দিয়ে দেওয়া হয় তাহলে আসলে 21 আগস্টে এই মামলাটা নিশ্চিতভাবেই, যদি সুপ্রিম কোর্টে যান, আবার তদন্ত হবে হয়তো চতুর্থবারের মতো, আবার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পড়বে, সেটি আসলে কতখানি আশাবাদী করে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে এ বিষয়ে মুন্নিয়াপা তিনি জবাব দিয়েছেন। দেখেন, 21শে আগস্ট যে হামলা হয়েছিল, এই হামলা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। যেটি আপা বললেন যে আওয়ামী লীগের যেখানে ভেন্যু ছিল তারা সেখানে তাদের প্রোগ্রাম তারা করেনি। কেন করেনি? তাদের পারমিশন নেওয়া ছিল সেই জায়গাটায়। আমরা দেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটি খুবই খারাপ। অনেক সময় নিজের দলের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়ে অন্যকে দোষারোপ করা। সেক্ষেত্রে আসলে ওই দিন কী ঘটেছিল সেটার জন্য একটা নিরপেক্ষ তদন্ত করা দরকার ছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত হয়নি। সবসময় রাজনৈতিক বিবেচনায় তদন্ত হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা একক ব্যক্তি, তিনি যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন ঠিক সেইভাবেই বিচারকরা রায় দিয়েছে এবং সেইভাবেই কিন্তু তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। সেক্ষেত্রে বিএনপি পক্ষ থেকে কিন্তু সবসময় বলা হয়েছে যে এটির তদন্ত সঠিকভাবে হতে হবে। কিন্তু কার কাছে বলবে? মানে তদন্ত যারা করবেন তারা তো আসলে নিরপেক্ষ নন, তারা তো শেখ হাসিনার ইশারায় সবসময় রায় দিয়েছেন। তার ইশারায় তত্ত্বাবধায়ক সরকারি ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে একটি সংকট তৈরি করা হয়েছে। তার ইশারায় এরকম বহু রায় দেওয়া হয়েছে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী
খালেদা জিয়াকে তার ইশারায় রায় দেওয়া হয়েছে। তারেক রহমানের যতগুলো রায় আমার মনে হয় প্রত্যেকটি রায় শেখ হাসিনার ইশারায় দেওয়া হয়েছে। তো এইভাবে তো একটি বিচার ব্যবস্থা কখনোই চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এখন তারা ক্ষমতায়, অবশ্যই আমি মনে করি এখন যারা বিচারকের দায়িত্ব পেয়েছেন তারা অনেকটা নিরপেক্ষভাবে কাজ করছেন। এবং ইতিমধ্যে আমি যতদূর শুনলাম যে যেহেতু এই মামলার যেভাবে আসলে মামলা করা হয়েছিল, যারা আপনার সাক্ষী দিয়েছে এবং যাদেরকে আসামি করা হয়েছিল, এগুলো রাজনৈতিক বিবেচনায় এবং রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়েই এই কাজগুলো করা হয়েছিল। সেই বিবেচনায় আদালত এই মামলা থেকে জনাব তারেক রহমান সাহেব সহ যাদেরকে আসামি করা হয়েছিল তাদেরকে খালাস দিয়েছে। আমার মনে হয় যে শেখ হাসিনা তিনি যেটি করতে পারতেন, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় বিচার না করে বা রাজনৈতিক বিবেচনায় এই ধরনের মামলা না করে বা আসামি না করে, তিনি যদি প্রকৃতপক্ষে যারা এই ঘটনার পিছনে ছিল অবশ্যই তিনি জানেন তাদেরকে আসামি করতেন, তাহলে কিন্তু আজকে সবাই এইভাবে খালাস পেত না। এটি একটি খারাপ দৃষ্টান্ত, সবাইকে খালাস পাওয়া খারাপ দৃষ্টান্ত। কিন্তু যখন আপনি মূল আসামিদেরকে সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র আপনার রাজনৈতিক শত্রু আপনি যাদেরকে মনে করেন তাদেরকে আসামি করেন, তখন কিন্তু এইভাবে খালাস পেয়ে যায়। এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি খারাপ দৃষ্টান্ত যে আওয়ামী লীগের আমলে আসলে সঠিক যেভাবে আসলে মামলা রিজিউ করা দরকার ছিল সেটি আসলে করা সম্ভবপর হয়নি। আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন বিদেশিদের বিষয়ে, আমি কি এখন বলবো নাকি পরে? একটু বলেন আমরা কেন সবকিছুতে এত ষড়যন্ত্র দেখি এবং কেন সবাই আমাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র? দেখেন, আমাদের এই রাষ্ট্রকে নিয়ে একমাত্র ষড়যন্ত্র করে ভারত। ৭১-এর যে যুদ্ধ আমরা করেছি আমাদের প্রয়োজনে, কারণ আর কোনো দেশের কোনো ষড়যন্ত্র নাই, শুধু ভারত, আর কোনো দেশের কোনো ষড়যন্ত্র নাই। যুদ্ধটা আমরা আমাদের প্রয়োজনে করেছি, কিন্তু পাকিস্তান ভাঙার জন্য ষড়যন্ত্র কিন্তু ভারতের ছিল। অর্থাৎ আমাদের যতটুকু সহযোগিতা তারা করেছে, এই সহযোগিতা তারা করেছে তাদের প্রয়োজনে। আমাদের প্রয়োজনটা আমরা সেক্ষেত্রে আমাদের এদেশের মানুষ যুদ্ধ করেছে। দেখেন, ভারত সেই ৭১-এর পর থেকে আমরা যতদূর শুনি শেখ মুজিবকে হত্যার পিছনে কিন্তু ভারতীয় র, এবং ওই সময় রওয়াসিফ তিনি এসে শেখ মুজিবকে সতর্ক করেছিলেন। তিনি জানতেন যে ধরনের ঘটনা ঘটছে, নাকি হুমকি দিয়েছিলেন সেটি কিন্তু তদন্তের বিষয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে হত্যার পিছনেও ভারতের ইন্ধন বা ভারতের হস্তক্ষেপ সেটি কিন্তু আমরা শুনি। ঠিক একইভাবে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা বা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করা, বিএনপিকে পঙ্গু করা, জামাতের অসংখ্য নেতাকর্মীকে এই গণজাগরণ মঞ্চ নামক সংগঠন তাদের মাধ্যমে আন্দোলন থেকে নামানোর ক্ষেত্রেও কি তাদের ষড়যন্ত্র ছিল? আমি আসছি সেখানে। তো এই জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া, এই সমস্ত ঘটনার পিছনে ভারতের সিদ্ধান্ত বা ভারতের চক্রান্ত ছিল। এখন শেখ হাসিনাকে দিয়ে ভারত 15 বছরের সংসার সাজিয়েছিল। দেখেন, আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু আমরা আন্দোলন করে এই সংসার আমরা ভাঙতে আমরা এই সংসার ভাঙতে পারিনি। কারণ কি? কারণ আমরা যখন আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ অন্তর্ভুক্ত হয়নি। অর্থাৎ এই 15 বছর ধরে, গত 15 বছর ধরে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরাই দেখেন নিপীড়নের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সাধারণ মানুষ ভুক্তভোগী খুব কম হয়েছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় বলেছি যে একটি গণ অভ্যুত্থান বা শেখ হাসিনার পতন কোনোভাবেই সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী, শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত না হলে কখনোই সফল হবে না। দেখেন, কিন্তু আমি জানি 15 বছরে অনেক শিক্ষক, অনেক শিক্ষার্থী, অনেক ব্লগার, অনেক সাংবাদিক তারাও নির্যাতনের শিকার হয়েছে। তারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারা কোনো না ভাবে আমি আপনার পয়েন্টে বলছি, আপনাকে একটু থামাই। আপনার কথা হচ্ছে যে মূল চক্রান্তটা বিদেশি বলতে মূলত ভারত এবং এই দেশে আমি 30 সেকেন্ডে শেষ করি। সেটি হলো, দেখেন, এই যে এইবার শেখ হাসিনার পতন হলো, এটিতে ভারতের কোনো সহযোগিতা নাই, বরং ভারত সবসময় শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত করার চেষ্টা করছে। কিন্তু যখন এদেশের মানুষ সবাই নেমে গিয়েছে তখন ভারত আর কিচ্ছু করতে পারে নাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশমি ইমাম। রাশমি ইমাম, আপনাকেও স্বাগত। আপনাকে যে প্রশ্নটি করতে চাই আপা, সেটা হচ্ছে যে এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমরা একটু কথা বলছি, এই মামলায় সবাই খালাস পেয়ে যাওয়া মানে এটার আসলে প্রায়োগিক ব্যাখ্যা কি? এই মামলাটি কি তাহলে সমাধান হয়ে গেল, নাকি এই হামলার সাথে যারা জড়িত প্রকৃত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনার কোনো সুযোগও সামনে উন্মোচিত হলো কিনা, অথবা নাকি এই মামলাটা আসলে নিষ্পত্তি হয়ে গেল? এটা তো হাইকোর্ট বিভাগের সামনে মামলাটার রায়টা পাওয়া গেছে, সো এখনো তো এক ধাপ বাকি আছে, আপিল বিভাগ বাকি আছে।
সো ওটা দেখার বিষয় যে আপিল বিভাগ কিভাবে এই জিনিসটা ট্রিট করে। কিন্তু এখানে একটা কথা বলবো, আমার সহবক্তাদের আমি শুনছিলাম এতক্ষণ, এখানে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম তো আপনি বুঝতেই পারছেন যে সরকারই আসছে না কেন বিচার বিভাগকে দলীয়করণ করানো হয়েছে, এবং বিশেষ করে গত 15 বছরে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, এবং শুধু অনেক বেড়ে গেছে। এরকম হয়তো আমাদের ইতিহাসে আর কখনো আমরা দেখিনি যে লেভেলে বেড়ে গেছে। আর শুধু তো বিচার বিভাগ না, আমরা পুলিশের অবস্থাও দেখছি কিভাবে দলীয়করণ করা হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন, নির্বাচন কমিশনকে কিভাবে দলীয়করণ করানো হয়েছে, প্রশাসন। তো এই বিচার বিভাগ যতক্ষণ পর্যন্ত স্বাধীন না হয়, এবং স্বাধীন বলতে আমি বলছি নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে, পৃথককরণটা অত্যন্ত প্রয়োজনীয়। এটা কিন্তু আমাদের সংবিধানে আছে, এমন না যে আমাদের সংবিধানে নেই। মানে ইদানিং আমি অনেক কথাবার্তা শুনছি যে আমাদের সংবিধান পুনর্লেখন করা উচিত, সংশোধন করা উচিত না। এটা কিন্তু একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত হবে। যা আছে সেটাই তো মানা হচ্ছে না। আমাদের অরিজিনাল যে সংবিধানটা ছিল ধরেন 72-এর, সেটা তো একটা ভালো সংবিধান ছিল, সেই সময়ের জন্য এটা কিন্তু হাইলি রিগার্ডেড ছিল এই পুরো এই রিজনটাতে, বলতে এটা খুব প্রগ্রেসিভ একটা সংবিধান। কিন্তু তারপরে আমরা দেখলাম বাকশাল, মানে চতুর্থ সংশোধনী, তো তারপরে তো আরো 17টা সংশোধনী আমরা দেখেছি, যেটা সোর্ট অফ সংবিধানের ক্যারেক্টারটা কিছু দূর হলেও চেঞ্জ করেছে। এবং আমার সহবক্তা যেটা বলছিলেন যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে আমরা যদি সুষ্ঠু ইলেকশন, নির্বাচনের কথা বলে থাকি, অবাধ সুষ্ঠু নির্বাচন, এটা আমাদের কালচারাল সব ধরনের প্রেক্ষাপটে সম্ভবই না যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকে। এবং এটা নিয়েও আপনি দেখেন কি ধরনের রাজনৈতিক খেলা হলো, যে একটা কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল, যেটার মাধ্যমেই কিন্তু 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢোকানো হলো এই ব্যবস্থাটাকে। এবং তারপরে কি হলো, যখন আওয়ামী লীগ সরকার আসলো, ওনাদের দাবিতেই কিন্তু এসেছে এই নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু তারপরে ওনারাই এসে প্রথম জিনিস যেটা করলেন, অ্যাবলিশ করে দিলেন, যেটাকে বাতিল করে দিলেন। এবং যেটার কারণে পরবর্তী নির্বাচনগুলো কি হয়েছে এটা নিয়ে তো আমার আর কিছু নতুন করে বলবার নেই, কমপ্লিটলি বিতর্কিত ছিল। আপা, আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন এই মামলাটারই সম্ভবত 3বার রায় হলো, জি, তদন্ত হয়েছে এরকম একাধিকবার। এই মামলায় তার মানে সবাই যদি খালাস হয়ে যায়, মানে বিষয়টা কি এরকম, তাহলে এই মামলাটা ওই ঘটনাটা আসলে শেষ হয়ে যাচ্ছে কিনা, নাকি এটা ধরেন হাইকোর্টে আমরা জানি রাষ্ট্রপক্ষে নিশ্চিতভাবে একটা অ্যাপিল করবে, কিন্তু অ্যাটর্নি আজকে ছিলেন না, এবং এই রাষ্ট্রপক্ষ তো জোরালোভাবে আবেদনও করবেন না, ফলে বোঝা যায় যে মামলার টোনটা কোন দিকে। ফলে এই মামলাটা যদি খালাস হয়ে যায়, তাহলে এই মামলাটার ভবিষ্যৎ কি? মামলাটা আপিল বিভাগে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যে কখন আপিল বিভাগে যাবে, ওখানে শুনানি হবে, ওখানে রায় হবে, ততদিনে আমরা আশা করছি আমরা একটা নির্বাচিত সরকার তো পাবো, এবং নির্বাচিত সরকার আশা করছি। এখনো তো কোনো ডেফিনেট ডেডলাইন আমাদেরকে দেয়া হয়নি বা টাইম ফ্রেমও দেয়া হয়নি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এক একজন এক এক কথা বলছেন টাইম লাইনের ব্যাপারে। এতটুকু এটলিস্ট আশ্বাস আমাদের দিয়েছে যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিল করার পরেই হয়তো কিছু সংস্কার করে তারপরে দিয়ে দেবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এইটার ফেট, আপনি যেটা বলছেন যে এই মামলাটার ফেটটা কি, ইভেন্চুয়ালি কি হবে, এটা আমার মনে হয় ডিপেন্ড করবে নির্বাচিত সরকার যে আসবে সে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা এনশিওর করে। কারণ বিচার বিভাগ এবং পুলিশ যারা ইনভেস্টিগেশন করবে, এনারা যদি স্বাধীন না হয় তাহলে কিন্তু ন্যায় বিচার হবে না যে কোনো মামলায়, শুধু এই মামলাটার কথা আমি বলছি না, যে কোনো মামলায়। সো আই থিঙ্ক এটা দেখবার বিষয়। জি, কিন্তু আপনার ধরেন এই মামলাটা যদি নিষ্পত্তি না হয় চূড়ান্ত অর্থে নির্বাচনের আগে বা অন্তর্বর্তী সরকারের মেয়াদে, তার অর্থ হচ্ছে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ, বিএনপির অনেক নীতি নির্ধারণের সিদ্ধান্ত, তার দেশে ফেরা না ফেরা, অনেকগুলো রাজনৈতিক ইস্যু এর সঙ্গে জড়িত। ফলে ধরেন এটিকে আসলে এত সময় লাগবে, নাকি এটি রাষ্ট্রপক্ষ চাইলে এটিকে এগিয়ে 1-2 মাসের মধ্যেও চাইলে সমাধান করতে পারে? যদি রাজনৈতিক এবং বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সবকিছুই দ্রুত করা যায়, সম্ভব, অ্যাবসলিউটলি সম্ভব। এবং আমরা প্রায়োরিটাইজ করব, এটা তো একটা প্রায়োরিটি ব্যাপার, এটা তো একটা প্রায়োরিটি ব্যাপার, কারণ বিএনপি হচ্ছে দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এট দিস পয়েন্ট। সো ওনাদের বিষয়ে, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার বিষয়ে যেহেতু মামলাটা, এটা আই থিঙ্ক দ্রুত বেসিসে করাই যায় যদি পলিটিক্যাল সদিচ্ছে থাকে এই ব্যাপারে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, অবভিয়াসলি আমাদের বিচার বিভাগের প্রেক্ষাপটটাও বুঝতে হবে যে এখানে তো প্রচুর মামলার জট আছে, মানে কোলোসাল ব্যাকলগ যেটা আমরা বলি মামলার। সো কত দ্রুত করা যাবে বাস্তবে
সেটা একটু দেখবার বিষয়। কিন্তু এগেন আমি বলছি কি পলিটিক্যাল সদিচ্ছে থাকলে এটা করা যাবে। জি, মুন্নি আপা এবং রাশনা আপা এবং রাশেদ, আপনাদের তিনজনের কাছে একটা প্রশ্ন। ধরেন এই ঘটনায় আমরা একটা জজ মিয়া নাটক দেখেছিলাম, তারপরে এখন এসে আমরা মুফতি হান্নানকে দিয়ে জোর করে জবানবন্দি নেওয়ার আরেকটা প্রক্রিয়া দেখলাম, যেটাকে একরকম নাটক বললে বোধ করি ভুল বলা হবে না। ফলে আমাদের তদন্ত সংস্থাগুলো যতদিন না ঠিক মতো কাজ করবে ততদিন ব্যারিস্টার রাশনা ইমাম বিচার বিভাগের স্বাধীনতা, পৃথকীকরণ যে কথাগুলো বলছেন, কারণ আদালত তো তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে রায়টা দেবে, সেটি আমরা কিভাবে এনশিওর করবো? এবং এই যে এবার আমাদের অন্তত ১,৫০০ সন্তান বা মানুষ যে জীবন দিল, অনেকগুলো সংস্কারের আশায়, তার ভিতরে নিশ্চয়ই বিচার বিভাগের স্বাধীনতা একটা বড় ইস্যু, মানুষের মত প্রকাশের স্বাধীনতা একটা বড় ইস্যু। সেই স্বপ্নে আসলে আপা কতখানি পূরণ হচ্ছে নাকি আবার আমরা হোঁচট খাচ্ছি, সেই নিয়ে আলোচনা করবো দর্শক। তার আগে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে। ফাহিমা নাসরিন মুন্নি, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক আছেন আমাদের সঙ্গে। আপা, এই যে আমরা সরকারে থাকলে জজ মিয়া বানাই, কিংবা আপনাদের আরেক বড় দল আওয়ামী লীগ যারা দীর্ঘদিন ক্ষমতা ছিল, তারা সরকারে এসে মুফতি হান্নানকে দিয়ে রাজসাক্ষী বানিয়ে সেখানে নতুন আয়ও নিযুক্ত করে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে এসে সেখানে তারেক রহমান একটি দলের প্রধান থেকে শুরু করে আরো অনেককে ঢুকালেন, যেগুলো নিয়ে আপনি বলছিলেন। এই কালচার থেকে আপা আমরা কবে বের হবে? এবং এই সরকারের সময় আমরা দেখলাম যে একটা মামলায় সবাই খালাস হয়ে গেল, একটা হত্যা মামলায় সবাই খালাস হয়ে যাওয়াটা হতে কি খুব বেশি সুশাসনের ইঙ্গিত দেয়, আইনের শাসনের ইঙ্গিত দেয় আপা? যদি সেই মামলাটা মিথ্যা হয়, ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড, ফিকটিশিয়াস, সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ, এই যে আপনি বললেন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি, ওই কারণেই যেটা ট্রায়াল কোর্ট একেবারে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ছিল, যে আইন করে আপনার আইন মন্ত্রণালয়ের অধীনে যে নিম্ন আদালত নিয়ন্ত্রিত। আমরা ষোড়শ সংশোধনীর রায়ের পরে কি দেখেছিলাম, যে একজন সাবেক প্রধান বিচারপতি, তাকে দেশ ছেড়ে তাকে কিভাবে পালাতে হয়, ক্যান্সারের রোগী বানিয়ে দেওয়া হয়, পরবর্তীতে ওনার লেখা বই ব্রোকেন ড্রিম এবং ওনার বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখেছি এবং জানতে পেরেছি। দেখেন, ন্যায় বিচার এই শব্দটা আমরা বলি, আমরা তো দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি। এখন ন্যায় বিচার এটা শুধু করলে হবে না, এটা দেখতেও হবে, বুঝতেও হবে যে ন্যায় বিচার যে করছেন, হ্যাঁ, এটা আশপাশের মানুষ বলবে, এটার জন্য উকিল হতে হবে না। যে কোনো একজন সাধারণ মানুষ, যে কোনো একজন সাধারণ বিচার প্রার্থী, তার উনি যদি বলেন, এখন দেখেন আওয়ামী লীগের আমলে আমাদের দেশনেত্রীর কোনো মামলায় জামিন হয়নি, 36টা মামলা ছিল জামিন। এটা তো জামিন 5 বছর 2 বছর 400-500 করে মামলা হয়েছে। এটাই বলতে চাচ্ছি আমি। হ্যাঁ, এখন আপনি আইনটাকে অস্ত্রের মতো ব্যবহার করেছেন। আওয়ামী লীগের কথা বলছি, ফ্যাসিস্ট ওই রেজিম, তারা এখন নির্বাহী আদেশে পরিত্যক্ত কারাগার থেকে আমাদের দেশনেত্রীকে যখন গৃহবন্দী করে রাখলো, এটা বলতে হবে আমাকে। দেখেন, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে আমাদের দেশনেত্রীকে বঞ্চিত করেছে। দিন রাত মানে রাত্রের 9টা পর্যন্ত, হ্যাঁ, কোর্ট চালিয়ে সেখানে আমাদের নেতা কর্মীদের, হাজার হাজার নেতা কর্মীদের সাজা দিয়েছে, সাজা, বিশেষ করে নির্বাচনের আগে। কাজেই আপনি যখন এই কথাটা বলেন যে ফল্টি ট্রায়াল হতেই পারে, কারণ যেটা হয়েছে তো অবশ্যই এটা তো আপনার একেবারে বিয়ন্ড অল রিজনেবল ডাউট, নো, ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। কাজেই হাজারের বেশি যখন গুম হয়, যেই দেশে হাজার হাজার নেতা কর্মীকে খুন করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এনকাউন্টার কিংবা ক্রস ফায়ারের নামে, তখন আপনার এই যে একটা যে রেজিম সম্পর্কে আমরা কথা বলছি, ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তারা আমাদের দেশনেত্রীর মামলা পরিচালনা করেছে। বকশিবাজার যে হোয়াট ইজ এ কোর্ট, এগুলো আছে বলা, সেগুলো তো মানেনি। কোর্টের টাইম বলা আছে, মানেনি তো। রকেট গতিতে আমাদের স্পিডি ট্রায়াল কাকে বলে, একেবারে আপনার ওই স্যাটেলাইট আর কি রকেট আছে ইলন মাস্কের, একদম একমত। এখন আমি শুধু আর কয়েকটা কথা বলি, কেবল মাত্র ভিন্ন মতের কারণে, তাই তো? তাই যদি হয় যেই মামলার কোনো মেরিট নেই, যেই মামলাটা সম্পর্কে আওয়ামী লীগ নেতাকে, আমি আবার কোট করছি, সাইদ খোকন, সে বলেছিল, এখন দেখেন যারা দেখছেন প্রত্যেকেই জানেন আপনারা যে আমি আমার নেত্রীকে আগেই বলেছিলাম, তার মানে হি নিউ, উনি জানতেন কি ঘটনা। এখন তারেক রহমান সাহেবের দেশে ফেরা, তারেক রহমান সাহেবের
বিরুদ্ধে যে আমার কিন্তু রায়টা নিয়ে প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যখন সবাই খালাস পায়, ধরেন এই মামলায় তারেক রহমান সম্পৃক্ত না, হয়তোবা খোদ মন্ত্রী সম্পৃক্ত না, কিন্তু কেউ না কেউ তো ঘটনাটা ঘটিয়েছে। মানে 24 জন মানুষ যে মারা গেল, সেই বোম যদি শেখ হাসিনা নিজেও মারেন, কথার কথা বলছি, অথবা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মারে, তাহলে তাদের বিচার করাটাও তো ন্যায় বিচার না হলে যারা এখনো শরীর স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছে তাদের আজকের মামলার এই রায় অনুভূতিকে আপনি তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কি করা না, আমি বলছি সেটাই যে দেখেন, আমরা বলেছি যে বিএনপি যদি আমরা জনগণের রায় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসি, সুপ্রিম কোর্টের অধীনে একটা সত্যিকার অর্থে যে স্বাধীন সচিবালয় এবং স্বাধীন তদন্ত কমিশন, পুলিশের থেকে বাইরে কিন্তু, হ্যাঁ, কিন্তু তারা তাদের কাজ হবে শুধু তদন্তই করা, তারা আর অন্যান্য কোনো কিছুতে যাবে না। ডেডিকেটেড একটা ডেডিকেটেড মানে কি, যেটাকে ওভারসি, উপরে বসে আপনাকে তাদের দায়বদ্ধতা, তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলে 100% থাকবে। কাজেই আমরা যখন এই কথাগুলো বলি যে আইন প্রয়োগের দুর্বলতা, হ্যাঁ, আপনার বিচার বিভাগের দুর্বলতা, প্রত্যেকটা অর্গানাইজেশনকে সিস্টেম্যাটিক্যালি ওই রেজিম ধ্বংস করেছে, সামাজিক যে অসাম্য তৈরি করেছে, আমরা যে বলি সাম্য ন্যায় বিচার, এখন দেখেন রাজনৈতিক কারণেই মামলা দিয়েছে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আমাদের একদম মামলা। পরিষ্কার আপনার অবস্থান যে এটার একটা স্বাধীন তদন্ত বিএনপি আসলে করবে, নিরপেক্ষ তদন্ত করবে। আর একটা কথা আমি আবার আসি, একটু থামাই, এটা নিয়ে আমি একটু ব্যারিস্টার রাশনা ইমাম, আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, ধরেন যে আন্দোলনটা রাশেদ বা নূররা শুরু করেছিলেন 2018-তে, সেই আন্দোলনটার যে চূড়ান্ত পরিণতি 5 আগস্ট হলো, তার সঙ্গে সব রাজনৈতিক শক্তি এবং দেশের বেশিরভাগ মানুষ ছিল, সেখানে একটা রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র মেরামতেরও স্বপ্ন ছিল। তো রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগ, সেটা আসলে কতখানি মেরামতের রাস্তায় হাঁটছে, আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশন হচ্ছে গিয়ে আমি হোপফুল ইন দ্য সেন্স যে আপাতত যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার মধ্যে আপনারা অলরেডি দেখেছেন যে প্রশ্নবিদ্ধ যে বিচারপতিরা ছিলেন তাদেরকে লিভে পাঠিয়ে দেওয়া হয়েছে, ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তাছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর যে বিচার বিভাগকে পৃথককরণে, বিচার বিভাগের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ উঠে ইনকোয়ারি করে পদক্ষেপ নেওয়ার জন্য বা সুপারিশ করার জন্য। সেটা আমরা দেখেছি যে 16th অ্যামেন্ডমেন্টের রায়ের উপরে যে সিভিল রিভিউ পিটিশনটা বিচারাধীন ছিল সেটাকে ডিসপোজ অফ করে দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, কিন্তু এখন আবার রিভাইভ করেছে, এবং রিভাইভ করার সাথে সাথে ওনারা 3 জন বিচারপতি নিয়ে কার্যক্রম শুরু করেছিলেন, এর মধ্যে 3 জন বিচারপতি পদত্যাগ করেছেন। সো এটাও আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সো একেবারে দৃশ্যমান যে কোনো চেঞ্জ আমরা এই কয়েক মাসে দেখতে পারিনি তা না। তাছাড়া অলরেডি আমার জানা মতে অনারেবল চিফ জাস্টিস যে বাংলাদেশের, উনি একটা সেক্রেটারিয়েটের কথা বলেছে, সচিবালয়, বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয়। এটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে যদি বিচার বিভাগ ডিপেন্ডেন্ট হয় মন্ত্রণালয়ের উপরে, তাহলে স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হবেই। আরেকটা পদক্ষেপ যেটা অলরেডি নেওয়া হয়েছে সেটা হয়েছে খসড়া বিধিমালা করা হয়েছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, স্পেশালি আমি যতদূর জানি বিধিমালা মানে রুলস ফ্রেম করা হয়েছে, এবং এই খসড়াটা মনে হয় পাঠানো হয়েছে মন্ত্রণালয়। আমাদের মহামান্য প্রধান বিচারপতি অলরেডি এটা নিয়ে একটা বক্তব্য রেখেছেন। সো এটাও যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন কিন্তু কোনো ধরনের স্বচ্ছতা ছিল না যে কিভাবে নিয়োগ হচ্ছে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে দলীয় কারণে নিয়োগ হচ্ছে, মেরিটের ভিত্তিতে না। আর এই জিনিসটা যতদিন পর্যন্ত আমরা বন্ধ করে রিভার্স না করতে পারবো, আমরা স্বাধীন বিচার বিভাগ পাবো না। আরেকটা হচ্ছে এই তদন্ত সংস্থার কার্যক্রম নিয়ে আপনাদের এই ক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও কোনো ডিরেকশন দিতে পারে কিনা? আমাদের তদন্ত সংস্থাগুলো কতখানি পেশাদারিত্বের সঙ্গে এরকম স্পর্শকাতর মামলাগুলো আসলে আমরা তদন্ত করি? ওখানেও তো আমার মনে হয় দলীয়করণের শিকার হয়েছিল গত 15 বছরে। সো ওই ডিপলিটিসাইজ করার জন্য পদক্ষেপ নিতেই হবে, কারণ সুপ্রিম কোর্ট যতই বলুক না কেন গ্রাউন্ড লেভেলে তদন্তটা তো ওনারা করবে, ওখানে যদি পুলিশই করবে। সো পুলিশের দলীয়করণটা যদি আপনি রিভার্স না করতে পারেন এবং অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতাটা বাড়াতে না পারেন, এবং পুলিশকে রেগুলেট করে যে আইনগুলো আছে এগুলো আপনি দেখবেন কলোনিয়াল এরার আইন, সো এগুলো আপডেট করতে হবে। এগুলো না করতে পারলে তো তদন্ত স্বাধীন হবে না।
আর দৃশ্যমানও তো হতে হবে। আপনি যে বললেন যে অপটিক্সটা কারেন্টলি এই যে এই মামলায় যে সবাই খালাস পেল, অপটিক্সটা কিন্তু ভালো নয়। অপটিক্সে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তুলছে যে সবাই কিভাবে খালাস পায়, তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়ায় এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অ্যাবসলিউটলি, মানে বহির্বিশ্বেও এটা প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সুযোগ আছে। এবং এগুলো অ্যাড্রেস করতে হলে আপনার স্বাধীন বিচার বিভাগ দরকার, স্বাধীন পুলিশ দরকার, যেটা আমরা দেখিনি, মানে সাংঘাতিকভাবে দলীয়করণ করা হয়েছে। সো এগুলো রিভার্স করা তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু বিচার বিভাগের প্রশ্নটা যেহেতু আপনি আমাকে করলেন, যে আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি অলরেডি, যেটা নিয়ে শুরু হয়েছে। এখন নির্বাচিত যে সরকার আসবে সে কতদূর কন্টিনিউ করবে সেটা দেখার বিষয়। কিন্তু এই ক্ষেত্রে অবভিয়াসলি দেশের জনগণকে তাদের ভোটাধিকার, যেটা থেকে তারা বঞ্চিত হয়েছে, যে কারণে আমাদের আন্দোলন হলো, সে ব্যাপারে আরেকটু সচেতন হওয়ার সময় হয়তো চলে এসেছে, এবং স্পিরিটটাকে ওন করার সময়। অ্যাবসলিউটলি, যে আপনি তো ভোট দিয়ে আনবেন, আপনার অংশগ্রহণ তো একটা ডেমোক্রেসিতে ভোটের মাধ্যমে। সো এই ভোটটা যখন দেবেন, এই অধিকারটা যখন এক্সারসাইজ করবেন, একটু ভেবেচিন্তে এক্সারসাইজটা করা। জি রাশেদ, ডক্টর কামাল হোসেন বলেছেন জাতীয় ঐক্যমত শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন। এই প্রশ্ন ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান এবং আইনজীবী যখন বলছেন, তখন আমি কি এই প্রশ্ন করতে পারি কিনা, জাতীয় ঐক্য কি খানিকটা ফাটল ধরলো, আমি যদি ভেঙে পড়ি নাও বলি? আপনি তো সাংবাদিক এবং কন্টিনিউয়াসলি আপনি প্রেজেন্টেশন করছেন, অনেকে এসে বক্তব্য দিচ্ছে। আপনার কাছে প্রশ্ন করি, এই মুহূর্তে কি আসলে জাতীয় ঐক্য আছে? কথাবার্তা শুনে কি মনে হয়, বা আমাদের কথা শুনে, বা এর আগে যারা টকশোতে ছিলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে জাতীয় ঐক্য আছে? আমাদের আসলে এই মুহূর্তে কোনো জাতীয় ঐক্য নাই বলেই এই প্রসঙ্গ এই মুহূর্তে আলোচনায়, যে জাতীয় ঐক্য ধরে রাখা দরকার। যে ঐক্য ভাই মাত্র 3 মাস আগে যে ঐক্য ছিল সেটা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার পিছনে কি কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি নিজেই কিন্তু বলেছেন যে আন্দোলনটা নূর রাশেদরা শুরু করেছিল 2018 সালে। 24 সালে কি নূর রাশেদরা ছিল না? যখন এই যে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হলো, তখন আমরা যেভাবে রাজপথে ভূমিকা রেখেছি, আমরা দলগুলোকে সম্পৃক্ত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু এই যে সরকার গঠন করা হয়েছে, দেখেন এই সরকারে সবার স্টেক আছে, যারা আন্দোলনে ভূমিকা রেখেছে, যারা দীর্ঘ 15 বছর বা 10 বছর ধরে লড়াই করেছে, সবার স্টেকটা নাই। দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে আমি আলোচনা করছিলাম। তিনি আমাকে বললেন যে আমি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছিলাম যে 71-এর পরে শেখ মুজিব এবং আওয়ামী লীগ যে ভুলটা করেছিল, তোমরা এইবার যেন সেই ভুলটা না করো। কিন্তু সেই শিক্ষকের কথা রাখা হয়নি। আমি মিথ্যা বলছি না, সেই শিক্ষক ছাত্রদের খুব ঘনিষ্ঠ, তিনিও সরকারের একটা জায়গায় একটা দায়িত্বে আছেন। দেখেন, যেভাবে স্বাধীনতাকে এককেন্দ্রীকরণ করা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বানানো, নানানভাবে বিতর্কিত করা, তাজউদ্দিনকে সরিয়ে দেওয়া, যারা মূল নেতৃত্বের জায়গায় শেখ মুজিবের অনুপস্থিতিতে ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া, নানান কর্মযোগ্য কিন্তু পরবর্তী ভুলগুলোর কথা বলছেন। এক্স্যাক্টলি। আমি কেন বলছি সেই প্রসঙ্গে এখন আসি। 24-এ কি সেই ভুলটা হয়নি? আমার সেই শিক্ষকের মতে সেই ভুলটা এবারও হয়েছে। সবাইকে নিয়ে যদি কোনো সরকার গঠন করা যেত, যারা আন্দোলনটা শুরু করলো শেষ পর্যন্ত থাকলো, আমরা তো আর এই 24-এ নেতৃত্ব দিতে পারি না, কারণ আমরা এখন বয়সের কারণে, ছাত্রত্ব নয়, আজ থেকে 6-7 বছর আগে আমার ছাত্রত্ব শেষ। কিন্তু আমি তো জাতীয় পর্যায়ে শেখ হাসিনার পতনের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আমাদের দলের পক্ষ থেকে বিএনপিকে সর্বপ্রথম বলা হয়েছিল কাজে লাগান, আমাদের অভিজ্ঞতা আছে। আমরা বিএনপিকে, জামাতকে বিএনপি বলেছে, অন্যান্য বিএনপি তো বড় দল, সুতরাং বিএনপি বললে অনেকে শুনবে। মাদ্রাসা শিক্ষার্থী, হেফাজত, সবাইকে, আমার বক্তব্য অবশ্যই আপনি শুনেছেন। সেই জায়গায় এই সরকারে কি বিএনপি বলতে পারবে, দাবি করতে পারবে যে ইনি আমাদের প্রতিনিধি? গণ অধিকার পরিষদ বলতে পারবে যে এই উপদেষ্টা আমাদের প্রতিনিধি? ছাত্ররা 3 জন আছে, কিন্তু বাকি যারা এতদিন সংগ্রাম করলো তাদের প্রতিনিধি কোথায়? তো যখন যারা নির্যাতন নিপীড়নের শিকার হলো, যখন তাদের সেই কারণে আপনারা সরকারকে সহযোগিতা করবেন না? অবশ্যই সরকারকে সহযোগিতা করছে। আমাদের রাগ আছে, ক্ষোভ আছে, আমাদের অনুযোগ আছে, তারপরেও
রাষ্ট্র সংস্কার আমাদের সকলের চাওয়া। এই কারণে আমরা সরকারকে সহযোগিতা করছি এবং সরকার যে ভুলগুলো করছে সেগুলো আমরা শুধরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেখেন, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে ইতিমধ্যে সরকারের সাথে সাক্ষাৎ করা হয়েছে। আমরা অবশ্যই সাক্ষাৎ করব। আমরা যেগুলো বিচ্যুতি দেখছি আমরা সরকারকে বলছি এগুলো শুধরিয়ে নেন। জাতীয় ঐক্য সংহতি নাই বলেই কিন্তু এই কথাগুলো এখন আসছে। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, এই আমাদের যদি ধরেন আমরা যদি বিভক্ত হই, আমরা মানে দেশের মানুষ, তাহলে এই সুযোগ অনেকেই নিতে পারে এবং সেটা দেশের ভেতরে নিতে পারে, দেশের বাইরে থেকেও নিতে পারে। ফলে আমরা ধরেন মুখে অনেক কথা বলি আরেকটি দেশের বিরুদ্ধে, কিন্তু সেই দেশের রাজনীতিকরা এক, তারা তার দেশের প্রশ্নে এক, যেটি আমরা এক হতে পারি না। ফলে এই এক না হয়ে নিজেদের যে দুর্বলতা আমরা বারবার প্রকাশ করছি, সেই সুযোগ যদি অন্য কেউ নেয়, সেই দোষকে শুধু তাদের ঘাড়ে আমরা আর কতদিন চাপাবো? নিজেদের দোষটা আমরা কবে সংশোধন করব সেটি নিয়ে আলোচনা করব। তার আগে আবারও বিরতি নিচ্ছি। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। রাশেদ, আপনার কাছে প্রশ্ন ছিল আমাদের এই ঐক্যের যে সংকট আপনি বলছেন, এবং তার বিপরীতে আপনি যাদেরকে শত্রু বলছেন, ভারতের হস্তক্ষেপ, তারা বাংলাদেশি ইস্যুতে খুবই ঐক্যমত। তাদের কংগ্রেস বলেন, বিজেপি বলেন, সবাই ঐক্যমত। ফলে আমাদের এই দুর্বলতার সুযোগ অন্য আনলে সেটা আমরা তখন কিভাবে সামলাবো? দেখেন, আমাদের কিন্তু একটি ঐক্য সেটা কিন্তু তৈরি হয়েছিল 90-96-তে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে, এবং যখন এরশাদের পতন, এই আন্দোলনগুলোর মাধ্যমে কিন্তু ঐক্য প্রতিষ্ঠা পেয়েছিল। কিন্তু এই ঐক্য আসলে কারা বিনষ্ট করলো? আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশকে নানানভাবে বিভক্ত এবং বিভাজিত করেছিল। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং আওয়ামী লীগ চেষ্টা করবে আমরা যারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে হটিয়েছি তাদের ভিতরে বিভাজন তৈরি করা। ইতিমধ্যে দেখেন যে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট নানানভাবে যারা এই হাসিনার পতনের জন্য আন্দোলন করলো, জীবন দিয়ে দিল, সংগ্রাম করলো, তাদেরকে নানানভাবে ভারতের এজেন্ট, রয়ার এজেন্ট, ভিলেন বানানোর চক্রান্ত করছে। এখন আমাকে বুঝতে হবে এগুলো কারা করাচ্ছে, কেন করাচ্ছে, উদ্দেশ্যটা কি? আমরা কি পারতাম না যে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করতে? জাতীয় ঐক্য এবং সংহতির কথা বলছি, কিন্তু সবাইকে বাদ দিয়ে যখন আপনি শুধুমাত্র একটা স্টেক কিনে সরকার গঠন করবেন, সেটাকে কোনোভাবেই জাতীয় ঐক্য এবং সংহতির দৃষ্টান্ত বলে না। ঠিক একইভাবে আমরা কি পারতাম না আসলে জাতীয় সরকার গঠন করতে, সকল দলকে নিয়ে, এবং সিভিল সোসাইটি বলেন, আইনজীবী সমাজ বলেন, শিক্ষক সমাজ বলেন, পারতাম না? কেন পারলাম না? অর্থাৎ ৭১-এর পরে আমাদের যে ভুলটা হয়েছিল, ২৪-এর পরেও কিন্তু সেই একই ভুল করেছি। আমার কথা হলো যে আপনি কি এখন ভুল শুধরাবেন নাকি একই পথে হাঁটবেন? আপনাকে ভুল শুধরাতে হলে ডক্টর ইউনূসকে এখন যেটি করতে হবে, সকল দল এবং আন্দোলনের স্টেক যারা নিয়েছিল বা যারা ছিল তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানাতে হবে, সংলাপ করতে হবে, দলগুলোর সাথে দূরত্ব কমাতে হবে। আমি 30 সেকেন্ডে শেষ করে দিই। এবং একই সাথে যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের মাস্টার মাইন্ড ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 1 লাখ মিনিমাম আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, রোড ম্যাপ দিতে হবে, কারণ রোড ম্যাপ বিহীন, পরিকল্পনা বিহীন দেশ চলতে পারে না। এবং একই সাথে উপদেষ্টা পরিষদে যাদের নিয়ে বিতর্কে আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। রাস্তাপা, ভারতের মিডিয়ার আমরা ভূমিকা দেখছি, এবং সেই মিডিয়ার একটা বড় টার্গেটের জায়গা পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র, এখানে আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করছি সেটা। এবং এইসব আলোচনার সঙ্গে সমত পঞ্চদশ সংশোধনী মামলার রায় আমাদের অ্যাটর্নিও বলেছিলেন যে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধান থেকে বাদ দেওয়া উচিত। ফলে এই শব্দটার নানা রকম ব্যাখ্যা অথবা অপব্যাখ্যা হচ্ছে। ফলে এই সুযোগগুলো আমরাও ভারতীয় মিডিয়া বা ভারতীয় বোদ্ধাদেরকে করে দিচ্ছি কিনা? কিছু দূর তো আমরা করে দিচ্ছি। আর এই অপপ্রচার যেটার কথা আপনি বললেন, এটা কিন্তু এখন শুরু হয়নি, এটা পতনের পরপরই শুরু হয়ে গেছিল। আমার মনে আছে যে পতনের ঠিক পরপর ভারতের একটা মিডিয়া আছে, দ্য ওয়ার, এটা একটু স্বাধীন কনসিডার করা হয়, যে সরকারের কথায় ওঠে আর বসে না, মানে এটা গদি মিডিয়া না, গদি মিডিয়া না। সো ওখানে আমার একটা ইন্টারভিউ ছিল যেখানে আমি তখনও এই একই জিনিস চলছিল যে পতন হওয়ার অর্থ কি, বাংলাদেশ কি এখন আফগানিস্তান হয়ে যাবে, ইসলামিক স্টেট হয়ে যাবে, এখানে কি হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা নির্যাতিত, নিপীড়িত হবে, এই টাইপের একটা তখনও টেন্ডেন্সি ছিল। এবং এটার ভিত্তিটা তখন কি ছিল আপনার তো মনে আছে যে পতনের পরপরে তো লুটপাট, ভাঙচুর কিছু দূর হচ্ছিল, যেটা যে কোনো গণ অভ্যুত্থানের পরে কিছুদিন হবেই, স্টেবিলাইজ করতে সময় লাগে। এবং এই লুটিং বা ভাঙচুর যা হচ্ছিল, এটা যে টার্গেটেড হিন্দুদের টার্গেট করে হচ্ছে বা বৌদ্ধদের টার্গেট করে হচ্ছে তা ছিল না, এটা মূলত কিন্তু ছিল রাজনৈতিক কারণে। যাদেরকে আওয়ামী সিম্পাথাইজার্স হিসেবে চিহ্নিত করা হচ্ছিল তাদের বাড়িগুলো ভাঙচুর করা হচ্ছিল বেশিরভাগ ক্ষেত্রেই। তো তখনও এটাকে ব্যবহার করে অনেক অপপ্রচার করা হয়েছে ভারতের মিডিয়াতে। আমি ভেবেছি এটলিস্ট এতদিনে
ভারতের কিছুদূর হলেও সুবুদ্ধি হবে যে তাদের সম্পর্কটা বাংলাদেশের সাথে করা উচিত, বাংলাদেশের মানুষের সাথে, আওয়ামী লীগ সরকারের সাথে না বা শেখ হাসিনার সাথে না। কিন্তু এখন মনে হচ্ছে তা হয়নি, কারণ এখন এই যে দেখেন আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এই ৫০ সংশোধনীর মামলাটা চলাকালীন উনি সাবমিশন একটা রেখেছেন যে সেকুলারিজম বাদ দিয়ে দেওয়া উচিত সংবিধান থেকে, কারণ আমরা হচ্ছে মুসলিম মেজরিটি নেশন। এখন প্রথমত হচ্ছে এটা ওনার বক্তব্য, এটা কিন্তু রায় না। হাইকোর্টের রায়ের পরেও আপিল বিভাগ আছে, পার্লামেন্টও ভবিষ্যতে আছে। সো আমরা এখন প্রিএম্প্ট করে এরকম অপপ্রচার যেরকম আমরা দেখছি, আর আপনি একটা কথা যে বললেন শিরোনামগুলো আপনি দেখবেন ভারতের মিডিয়া প্ল্যাটফর্ম, বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাচ্ছে, চট্টগ্রাম। আর আরেকটা এখানে সমস্যা আছে যে বাংলাদেশে ইংলিশ স্পিকিং মিডিয়া নেই, যে কারণে বহির্বিশ্ব কিন্তু আমাদেরকে দেখছে ভারতের চোখে। ভারতে তো খুব স্ট্রং ইংলিশ স্পিকিং মিডিয়াটা, এনডিটিভি থেকে শুরু করে অনেকগুলো আছে, এই যে পালকি শর্মা বলেন, আর অনেকগুলো নাম আছে মুখে। হ্যাঁ, সো এদেরকে দ্য ওয়ার তো তাও মানে স্বাধীন একটা মিডিয়া হিসেবে অন্যগুলো তো তাও না। সো সমস্যাটা হচ্ছে ভারতের লেন্সে বাংলাদেশকে দেখা হচ্ছে। সো খুবই জরুরি যে মানে সমগ্র বিশ্বের কাছে এই ন্যারেটিভটা, এই বার্তাটা পৌঁছানোর, এবং তার জন্য সেকুলারিজম রাখাটা আমার মনে হয় এখন প্রয়োজন, এই সিম্বলিক কারণ হলেও। জি জি আপা, মুন্নি আপা, আপনার কাছে শেষ সময়ে প্রশ্ন হচ্ছে যে বিএনপি ৬ আগস্ট থেকে নির্বাচনের কথা বলছে, সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ ওনারা একটা নির্বাচন চান প্রয়োজনীয় সংস্কার করে। ফলে একটা নির্বাচনের সময়সীমা বা রূপরেখা ঘোষণা করলে এই সব সংকট অনেকখানি কাটতে পারে বলে আপনিও মনে করেন কিনা? দেখেন, এই যে সরকারটা অন্তর্বর্তীকালীন একটা ইউনিক টাইমে এসছে ক্ষমতায়, আমরা তাদেরকে যত রকমভাবে সাহায্য এবং সহযোগিতা সমর্থন দেয়া যায় আমরা দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। এখন তারা কিছু সংস্কার প্রস্তাব হাতে নিয়েছে, আমরা রোডম্যাপের কথা বলেছি, কিন্তু কোনো টাইম আমরা একটা দল হিসেবে এই সরকারের উপর ইম্পোজ কখনো করব না, আমরা সেই দিকে যাচ্ছি না। এটা তারাই ডিসাইড করবে দিনের শেষে যে কতটুকু সময় তাদের প্রয়োজন। যেই সংস্কার কমিশনগুলো হয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, হ্যাঁ, সংবিধান সংস্কার যে কমিশন হয়েছে, কারণ সবচেয়ে বড় কথা কি জানেন, গত 15 বছরের বেশি সময় ধরে একেবারে সিস্টেম্যাটিক্যালি প্রত্যেকটা ইনস্টিটিউশন তো ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এখনও প্রশাসন এবং পুলিশ সহ বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আপনার ওই ফ্যাসিস্টের প্রেতাত্মা তারা কিন্তু বসা আছে। এমন না যে কিছু চেঞ্জ করছে এই সরকার, চেষ্টা করছে। এখন আমি শুধু একটা কথা বলতে চাই যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সলিডারিটি এটা এমন একটা শব্দ যেখানে আপনি যেটা বললেন যে ভারতে বিজেপি এক কথা বলছে, কংগ্রেস এক কথা বলছে, তৃণমূল এক কথা বলছে, কিন্তু তাদের ন্যাশনাল ইন্টারেস্টের বেলায় এক কাটটা। তো ওই জায়গাটায় আমাদেরকে আসতে হবে। আমাদের মধ্যে ছোট ছোট ভিন্ন ভিন্ন কোনো ইস্যুতে দ্বিমত থাকতেই পারে, কারণ আমি তো আপনার দ্বিমতকে সম্মান করব, কিন্তু তার অর্থ এটা না যে জাতীয় ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের ওই সলিডারিটির কোন রকম আপনার বিকল্প এই মুহূর্তে আছে। আর ভোট আর ইলেকশন, দেখেন, ভোটের জন্য বাংলাদেশের মানুষ ভোট চায়, কারণ কি গত 4টা নির্বাচন হয়নি, ভোট দিতে পারেনি। 30-এর কোঠায় আমাদের বেশিরভাগ সিংহভাগ যে জনসংখ্যাটা আছে, চূড়ান্ত লক্ষ্য আপা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। প্রফেসর ইউনূস সেটা বলেছে। আপনাকে ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি, ধন্যবাদ ব্যারিস্টার রাশমি ইমাম, রাশেদ খান। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামীকাল।